স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা। রাস্তাঘাট সব তলায় গেছে। আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল অনেক বাড়ি তলায় গেছে। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনই মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে। মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা, বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ। শুধু বিএনপি নয়, ডিসেম্বরে নির্বাচন চায় যুগপৎ আন্দোলনে থাকা সব দল, বললেন সালাউদ্দিন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা স্মারক সই, রেলপথ উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন খাতে $106 কোটি দেয়ার আশ্বাস। বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রামের সফল অস্ত্রোপচারে আলাদা হলো মাতৃগর্ভে জোড়া লাগানো যমজ শিশু, জন্মের 26 ঘন্টা পর হাসি ফুটলো মা বাবার মুখে। আমার দুইটা ছেলে, আলহামদুলিল্লাহ, মানে এর চেয়ে ভালো ফিলিংস আমার মনে হয় আমি কখনো পাই নাই আমার জীবনে। এই ধরনের সার্জারি তো কখনো চট্টগ্রামে হয়নি আসলে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এরপর চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে প্যারেন্টসদের কাউন্সেলিং, বোঝানো। যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের, যুদ্ধবন্ধের স্থায়ী সমাধান নেই প্রস্তাবে, বলছে স্বাধীনতাকামীরা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টি এবং কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী সহ তলিয়ে গেছে উপকূলীয় জেলার নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে সারা দেশের নৌ যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ভোলা ও বরিশালের কয়েকটি রুটেও লঞ্চ চলাচল বন্ধ। বেড়িবন্ধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে পাহাড় ধসের শঙ্কায়। পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। চতুর্দিকে পানি, পাকশাক সবকিছু বন্ধ, চুলাঘাট ঘর তলাই গেছে, বন্ধ, রাস্তাঘাট সব তলায় গেছে। কি বেরছে মুখে বেরিয়ে চাই, কাজের সন্ধানে বাইরে ছিলাম, এখন কাজকর্ম নাই, এই দাঁড়াই রয়েছে এই খাওয়াঘাট। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বৈরী আবহাওয়ার কারণে বরগুনায় থেমে থেমে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে। সেখানকার সবশেষ অবস্থা জানার চেষ্টা করব আমার সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছ থেকে। ইমন, বরগুনার আবহাওয়ার সম্পর্কে জানাবেন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা এবং প্লাবিত হওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা? ইশরাত, আসলে এই মুহূর্তের কথা যদি বলি, আবহাওয়ার ঠিক ঘণ্টাখানেক আগ থেকে কিন্তু বরগুনার আবহাওয়া অনেকটা ভালো হয়েছে এবং ভাটা লেগেছে। গতকাল যেভাবে পানি উঠেছিল সেভাবে কিন্তু পানি আজকে উঠে নেয়। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে পাথরঘাটার মানিকখালী এলাকায় একটি খাল সংলগ্ন বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে এবং বরগুনা সদর উপজেলার 7 নং ইউনিয়নের উত্তর ডালভাঙ্গা গ্রামের মূল বেড়িবাঁধে
বেড়িবাঁধের বাহিরে যে রিং বেড়িবাঁধ থাকে সেই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এবং সেই বেড়িবাঁধের বাহিরে প্রায় 250 বসবাসরত ঘরবাড়ি রয়েছে, তাদের বাড়িঘরে পানি ঢুকেছে। এবং এই আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে এখানকার যে মানুষ যারা রয়েছেন, আমি মূলত খাগদর নদীর তীরে রয়েছি, মূলত এখান থেকেই এই নদী থেকেই এখানকার যে আবাসনের বাড়িঘর আছে সেগুলো কিন্তু প্লাবিত হতো। এখন যখন আবহাওয়া ভালো হওয়া শুরু করেছে, একটু রোদও দেখতে পাচ্ছি, তো এখানকার মানুষ এখন মূলত তাদের ঘরবাড়ি গুছানোর কাজে ব্যস্ত রয়েছে। তবে তারা কিন্তু একটি কথা বলেছেন যে 2 দিন ধরে এখানে তারা রান্না বান্না করতে পারেনি, যে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের শুকনো খাবার থেকে শুরু করে কোনো কিছুই দেওয়া হয়নি। যদিও এখানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা ঘুরেছেন এবং দেখেও গেছেন। এই ছিল বরগুনা থেকে ইশরাত। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কুমিল্লার খবর জানার চেষ্টা করব। বৃষ্টির কারণে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি। আমার সহকর্মী খোকন চৌধুরী সেখানকার খবরাখবর রাখছেন। খোকন, কুমিল্লা এখন কি অবস্থা? এখনো কি জলাবদ্ধতা রয়েছে কিনা, এবং বৃষ্টি হলেই তো জলাবদ্ধতার সৃষ্টি হয় সেখানে, এর কারণ কি হতে পারে? ইশরাত, জলাবদ্ধতা এখনও আসলে কমেনি। বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে। অর্থাৎ এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে যেটি আমরা নগরবাসীর সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে অপরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু সেই জলাবদ্ধতা, অর্থাৎ যে সড়ক থেকে ড্রেনের যে উচ্চতা, সে কারণে কিন্তু অনেক জায়গায় পানিটি ঠিকভাবে প্রবাহিত হতে পারে না। এছাড়া যে প্রধান যে জলনিষ্কাশনের যে প্রধান খালটি রয়েছে, অর্থাৎ কান্দি খাল, সেই কান্দি খালও কিন্তু এবছর যে বৃষ্টির আগে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয় সেটি কিন্তু করা হয়নি। ফলে যে শহরের যে পানি, সেটি কিন্তু একটি খাল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই খাল ভরে কিন্তু এখন রাস্তা এবং মানুষজনের বাড়িঘরে পানি উঠে এসেছে। তো ফলে যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে কাটাচ্ছেন। সকাল 10টা থেকেই কিন্তু বৃষ্টিপাত বন্ধ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে জলাবদ্ধতা সেটি কিন্তু নগরীতে আগের মতোই রয়ে গেছে, এবং অর্থাৎ পানি খুব ধীর গতিতে কিন্তু নামছে। অনেক ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে নিউ মার্কেট, মিরপুরের মানুষজন বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি কমলেও পানি না নামায় তারা আছেন বিপাকে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিউ মার্কেটের সড়ক জুড়ে পানি, জায়গায় জায়গায় বিকল গাড়ি, তাই চালককে অবলম্বন করতে হচ্ছে বাড়তি সতর্কতা। ফুটপাতের ভ্যানগুলো অর্ধেক পানিতে ডোবা। এমন পরিস্থিতিতে মার্কেটে ঢোকা পানি অপসারণ করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই এই সড়কে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। ভোগান্তির শেষ নেই মানুষজনের। বিশেষভাবে ঈদের আগে এমন দুর্যোগে ব্যবসায়ীদের মাথায় হাত। কষ্ট হয় যে কত দোকান বন্ধ, এখনো বন্ধ খুলতে পারতেছে না। আমরা যে পানির মধ্যে কাজ করতেছি, সমস্যা হয়, চলতে সমস্যা হয়। রাস্তাঘাট যেমন আজকে 2 দিন যাবতে বৃষ্টিতে খুবই ভোগান্তির মধ্যে আছি। কাস্টমার আসবে কেমনে? এর মধ্যে তার কাস্টমার আসতে পারে না। সরকারের এদিকে ফলো নাই তো, রাস্তাঘাট যে অবস্থা, উপায় নাই তো, এই যে আসছে এই যে দোকান এটা। বৃষ্টি থামলেও পানি না নামায় দুর্ভোগে নগরবাসী। কয়েকটি এলাকার সড়কে হাঁটু পানি। তবে সংকট নিরসনে করিতকর্মা দক্ষিণ সিটি কর্পোরেশন। টানা বৃষ্টিতেও রুটি রুজির তাগিদে রাস্তায় বের হওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। সড়কে নেমে অনেকের গাড়ি আবার পড়েছে দুর্ঘটনায়। সংসার বোঝেন না, আমাকে তো মনে করেন দিন মজুরি দিন খাটতে হয়, তাই বেরোতে হয়েছে। পেটের দুঃখ ছাড়া কোনো বুদ্ধি না হবে, গরিব দুঃখের কি করে খাবো আমরা? কিছু করার নাই বাবা। খাবো কি আমরা? একটা বলা বিয়ে পরে মগলি তিতুমিতে, আটা বলা মেট্রিক দিব, এগুলি তো টাকা পয়সা লাগে। এই ভোগান্তি থেকে মুক্তির কোনো উপায় আসলে দেখতে পাচ্ছি না। যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সাথে সাথে যে বাতাসটা হচ্ছে, আসলে ছাতা ব্যবহার করাও এই বৃষ্টির মধ্যে কষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে, তবে ক্রমান্বয়ে কমে আসবে পরিমাণ। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদি এলাকায়। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা, সেটা গভীর নিম্নচাপ আকারেই আমাদের বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছে এবং আজকে সকাল 9টায় সেটা নিম্নচাপ আকারে দুর্বল হয়ে নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী জায়গায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যেই হয়তো বা দিন না, আজকে তারিখের মধ্যেই 30 তারিখের মধ্যে সেটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছুটা। জুনের 1 বা 2 তারিখের মধ্যে কমবে বৃষ্টিপাত, এমনটা পূর্বাভাস আবহাওয়া অফিসের। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানানোর শেষে এই কথা বলেন তিনি। পৃথক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কেবল বিএনপিই নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাজির হন ঢাকা মহানগর ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্যদের পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনুস, একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। নেতারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র আর অগ্রগতি রুখে দিতেই হত্যা করা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলছেন, তিনি যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশে, সেটিই ছিল প্রথম সংস্কার ভাবনা। তার আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও হাইকোর্ট মাজারে এসব কার্যক্রমে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে সঠিক তথ্য নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করেছেন। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। খাবার ও বস্ত্র বিতরণে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানান। এই দেশটি যাতে কর্তৃত্ববাদী শাসনে আর ফিরে না যায়, দেশের মানুষ যাতে সুশাসন পায়, সেজন্য সকলকে নিয়ে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ গ্রহণ করেছে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে। আবারও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। 1981 সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। বহুদলীয় গণতন্ত্র আর দেশের অর্থনৈতিক মুক্তির কারিগর হিসেবে দেখা হয় জিয়াউর রহমানকে। নিজ জন্মস্থান বগুড়ার বাগবাড়ি গ্রামের মানুষের কাছে জিয়া অসাধারণ এক ব্যক্তিত্ব। তাদের মতে, সামরিক কর্মকর্তা থেকে জিয়ার জনপ্রিয় রাজনীতিক হয়ে ওঠার পেছনে ছিল দেশপ্রেম আর জনকল্যাণ। জিয়াউর রহমানের জন্মস্থান ঘুরে এসে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন রুবেল হাসান। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ঘটনাবহুল জীবন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ক্ষণজন্মা এই জাতীয়তাবাদী রাষ্ট্রনায়কের জীবনাবসান ঘটে 1981-র 30 মে।
চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় সেনা কর্মকর্তার নিষ্ঠুর শিকার হন তিনি। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়ির নানা বাড়িতে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে সেখানে পৌঁছাতে হয় আঁকাবাঁকা পথ ধরে। বাগবাড়ি বাজার থেকে একটু ডানে গেলেই চোখে পড়ে জিয়া বাড়ি। মূল ঘরের সামনে কাচারি ঘর, দোতলা এই ছোট্ট ভবনেই জন্ম থেকে কৈশোর অবধি কাটান জিয়াউর রহমান। অথচ স্মৃতিমাখা এই ভবনে অর্থের কোনো চাকচিক্য চোখে পড়ে না। বাগবাড়ি গ্রামের যে জিয়া বাড়ি, সেই জিয়া বাড়ির এই কক্ষেই জন্ম নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর সাদামাটা এই কক্ষে আসবাব বলতে খুব বেশি কিছু নেই। রয়েছে একটি ড্রেসিং টেবিল, একটি খাট, একটি টি টেবিল আর একটি আলমিরা। কি বলছেন এই বাগবাড়ির স্থানীয়রা? প্রতাপশালী সেনা কর্মকর্তা কিংবা রাষ্ট্রপ্রধান হয়েও কেমন ছিলেন জিয়াউর রহমান? লাখ লাখ পুলিশ আসলো, দেখলাম উনি বললো, এই প্রশাসন বলে তোমাকে বলো না, আমার গ্রামের লোক, বুঝলি? তো উনি খালি হাসিয়ে কথা বলছে। উনি স্বার্থ না পর স্বার্থ লোক ছিল, পায়ে হাত দিয়ে গ্রামগঞ্জে বেড়াতো। তাই এমন একটা কথা বলছিল, মায়ের কোলে যেমন ছেলে ঘুমায়, এইভাবে এই বাংলাদেশের লোককে আমি ঘুমাবো, বা এইভাবে আমি দেশটা শান্তিতে আনবো। জিয়াউর রহমানের মৃত্যু এখনও কাঁদায় বগুড়ার এই প্রান্তিক মানুষগুলোকে। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম যেন ঠিক মফস্বল। এই জিয়াবাড়ির সামনেই রয়েছে ফসলি ক্ষেত, তার পেছনে শানবাঁধানো পুকুরঘাট। এমন পরিবেশ থেকেই যেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার দলের নির্বাচনী প্রতীক রেখেছিলেন ধানের শীষ, কিংবা দেশকে চেয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা এক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। যাদের স্মৃতিতে এখনও আছেন বিএনপির প্রতিষ্ঠাতা, তাঁরা স্মরণ করলেন সেই সময়ের কথা। স্থানীয়রা জানান, মৃত্যুর একদিন আগেও জিয়াউর রহমান এসেছিলেন বাগবাড়িতে। সেদিনই তো বাগবাড়ি চলে তাই মঞ্জুর সাথে একটা চলতেছিল, দ্বন্দ্ব চলতেছিল। আমরা তাড়াতাড়ি আসেন, এটা তাক ফাঁকি দিয়ে লেগেছে জাস্ট, যেটা বাস্তব। লেজার পরে তো রাত্রে অপারেশন করলো জাস্ট। তাই খালি ওখানে বললো যে আমার একটা খুব জরুরি কাজ, আমি আর অপেক্ষা করতে পারলাম না, আপনারা থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, এইটুকু বলে। তাই তখন হেলিকপ্টার উঠে চলে গেছে। আর সে যায় তার সাথ যা, পরের দিনে সকালে আমরা শুনল তাই মারা গেছে। হয়তো খবর শোনা মারা যাওয়ার সাথে সাথে মানুষের চোখের পানি বহু পড়ছে। দেশের জন্য তো সেটা জীবন দিয়েছিল বাড়ি, ইনশাল্লাহ খুব চেষ্টা করছে, আল্লাহ তার ভাগ্য হয়নি। 12টা ঘটনা জ্যৈষ্ঠ মাসের কারামের মধ্যে আমি 2 দিন ভাত খাইনি টেনশনতে। জিয়াকে হত্যার মধ্য দিয়ে গোটা দেশের দারুণ সম্ভাবনাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন বাগবাড়ির স্থানীয়রা। তারা বলছেন, সেই হত্যাকাণ্ডই পিছিয়ে দেয় বাংলাদেশকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া। জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে টোকিও। প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশ ও জাপানের সম্পর্কের স্মৃতিচারণ করেন। বৈঠকে উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। Our two nations share an enduring history of friendship founded on the principles of mutual respect, trust, understanding, and shared aspirations for peace, prosperity, and stability. Personally, I have long association and deep engagements with Japanese partners for decades through microfinance, social business, and educational collaboration. জাপানের প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপে জাপানের সমর্থন জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful,
inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে $106 কোটি দেবে টোকিও। এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে প্রায় $42 কোটি। এদিকে জয়দেবপুর থেকে ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করতে $64 কোটি এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $42 লাখ দেবে জাপান। বাংলাদেশ ও জাপানের এই বৈঠকে দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পর্কে জোরদারে সম্মত হয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী ইশিবাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ। বিসিবির নতুন সভাপতি নির্বাচনে আজ বিকেলে 4:30টায় অনুষ্ঠিত হবে জরুরি বোর্ড সভা, যেখানে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বুলবুলকে পরিচালক মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। তবে সভাপতি পদ থেকে ইস্তফা না দেওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে পরিচালক পদ বাতিল হওয়ার পর গুঞ্জন রটেছিল ফারুক আহমেদ দেশ ছেড়েছেন। তবে যমুনা টেলিভিশনকে ফারুক আহমেদ নিশ্চিত করেছেন তিনি চুরি করেননি, যে দেশ ছাড়বেন। বিদেশ নয়, দেশেই আছেন তিনি। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবেন ফারুক আহমেদ। বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে, শুধু ক্রিকেট নিয়ে কেউ ভাবছে না, তাই জনপ্রিয়তা হারাচ্ছে খেলাটি, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পাকিস্তানে বাংলাদেশ দলের খেলা দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। হত্যা চেষ্টা মামলায় কারাগারে গেলেন নারী মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এস.এম. আনোয়ারা বেগম। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সাবেক নেতার দায়ের করা জুলাই অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিমের আদালত। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বলে দাবি করে তার মুক্তি চেয়েছেন তার স্বজনরা। ডক্টর আনোয়ারা বেগম স্বাধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন অগ্রভাগে, বীর মুক্তিযোদ্ধা। জীবনের অর্ধেকটা সময় কেটেছে মানুষ গড়ার কাজে। প্রায় ৩৫ বছর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, অথচ শেষ বয়সে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন হত্যা চেষ্টার অভিযোগ মাথায় নিয়ে। জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সূত্রপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মামলায় ১৯৩ আসামির মধ্যে ডক্টর আনোয়ারার নামও রয়েছে। মামলার বিবরণে বলা হয়, গেল বছরের জুলাই অভ্যুত্থানের সময়ে ১৯ জুলাই নিম্ন আদালতের সামনের রাস্তায় ছাত্রদলের মিছিলে ডক্টর আনোয়ারা সহ আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী। স্টার কাবাবের সামনে যখন এই মিছিলটি যায়, তখন এই আওয়ামীপন্থী যে শিক্ষক নির্দেশে এবং প্রত্যক্ষে মদদে এই মিছিলকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার মিছিলকে বাধা প্রদান করে এবং দেশীয় লাঠিসোঁটা অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে তারা এই ছাত্র জনতার প্রতি আঘাত আনে। এ মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডক্টর আনোয়ারাকে গ্রেফতার করে পুলিশ। পরিকল্পিতভাবে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন স্বজনরা। বয়সের সাথে সাথে ওনার অনেক রোগও দেখা দিচ্ছে। আর যে গ্রাউন্ডে মামলাটা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে উনি ২৪শে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ছিল আর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। কিন্তু আমার মা ২০২১ সালেই অবসরে চলে যান
আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন বিবাদী পক্ষের আইনজীবী। এবং এই মামলাটি দায়ের হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি 2021 সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন এবং উনি অবসরকালীন জীবনযাপন করতেছেন। তো এই কথাগুলো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বলেছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 70 ইয়ার্স অ্যাবাভ। ডক্টর আনোয়ারের মুক্তি চেয়েছেন সন্তান আর আইনজীবীরা বলছেন জামিনের জন্য আবেদন করবেন উচ্চ আদালতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যতই দিন গড়াচ্ছে এগিয়ে আসছে ঈদুল আজহার সময়। পরম যত্নে লালন করা পশু বিক্রি করতে ক্রেতার অপেক্ষায় বিভিন্ন জেলার খামারিরা। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ যেন না হয় সেদিকে নজরদারি বাড়িয়েছে প্রাণী সম্পদ দপ্তর। কোরবানিতে গরু বিক্রি করে লাভের আশা খামারিদের। 30 মণ ওজনের শাহিওয়াল ফ্রিজিয়ান শঙ্কর জাতের এই ষাঁড়কে সামাল দেয়াই কঠিন। নাম তার যুবরাজ। নিজ মালিকানার গাভী থেকে ষাঁড়টির জন্ম নোয়াখালীর চাটখিলে মির্জাপুর গ্রামের জয়নাল আবেদিনের খামারে। এরপর রাজকীয় যত্নে বড় করে তোলেন যুবরাজকে। গেল বছর ঈদুল আজহায় বিক্রি করতে চাইলেও মায়ায় পড়ে আর ক্রেতার হাতে দিতে পারেননি 3 বছর বয়সী চটপটে এই ষাঁড়কে। তবে আসন্ন কোরবানি উপলক্ষে যুবরাজকে হাটে তুলতে চান জয়নাল। দাম হাঁকছেন 10 লাখ টাকা। মায়া পড়ে যায়, আমি গত বছর এই গরুটারে বিক্রি করি নাই। এখন সিদ্ধান্ত নিছি কোরবানিতে 2025 সালে এই গরুটা বিক্রি করব। গরুটার উচ্চতা 6.5 ফুট, লম্বা আছে 10.5 ফুট এবং গরুটার বডি ওজন 1200 কেজি। গরুটা আমার দেখা যত গরু দেখছি সবচেয়ে বড় গরু এবং হৃষ্টপুষ্ট। 10-20 জনে মিলেও এই গরুটাকে আসলে কন্ট্রোল করা অনেক কঠিন। তবে মালিক জয়নাল ভাই যখন ওর কাছাকাছি আসে তখন ও অত্যন্ত শান্ত হয়ে যায়। চাহিদা বাড়ায় জেলার খামারিরা বড় গরু লালন পালনে ঝুঁকছেন। তাদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। 20 মণ, 25 মণ, প্রায় 30 মণ সাইজের গরু আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। খামারিরা এগিয়ে আসছে। আর আমাদের প্রাণী সম্পদ বিভাগ এগুলো তৈরি করার জন্য আমার প্রত্যেকটি উপজেলা থেকেই মেডিকেল টিমের মাধ্যমে এবং তাদেরকে সর্বত্র সহযোগিতা করছে। কোরবানি উপলক্ষে পাবনার সাথিয়ায় হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 2টি গরু পালন করেছেন খামারি আনিসুর রহমান। 34 মণ ওজনের ষাঁড়ের নাম দিয়েছেন কালো মানিক। অন্যটি 30 মণ ওজনের ষাঁড়, নাম তার রাজাবাবু। প্রতিদিন দেশি খাবারে মোটা তাজা হচ্ছে গরু দুটি। অনেক আদর যত্ন করে গরু দুটি আমার লালন পালন করা হয়েছে। গরু দুটি বাড়িতে আমি বিক্রি করতে চাচ্ছি। দাম এখন বলতে আমি 34 লক্ষ টাকা দাম চাইছি। এর মধ্যে দাম দরের মধ্যে হয়ে গেছে, কিছু কম বেশি হলে গরু আমি বিক্রি করে দেবো। কালো মানিক, রাজাবাবু ছাড়াও আনিসুরের খামারে আছে আরও বেশ কিছু বাহারি নাম ও জাতের গরু। প্রতিদিনই এসব গরু দেখতে ভিড় করছেন স্থানীয়রা। গরু দুটা দানাদার খাওয়ানো হয়, পাশাপাশি ফলমূলও খাওয়ানো হয়। আমরা সারা পাবনার জেলায় বেড়াই, গরু দেখি, এদাস ওদাস বেড়াই, পুরো জায়গায় এরকম বড় গরু মেলে নেই। কোনো খামারি যেন কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা না করেন সেদিকে প্রতিনিয়ত নজরদারি করছে প্রাণী সম্পদ দফতর। খামারিদের উদ্বুদ্ধ করি যাতে তারা সুষম খাদ্য এবং কাঁচা ঘাসের মাধ্যমে গরু পালন করে, যাতে অবৈধ কোনো স্টেরয়েড বা কোনো আজে বাজে ওষুধ না প্রয়োগ করে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি। প্রাকৃতিকভাবে পালন করা ষাঁড়গুলো বিক্রি করে ভালো মুনাফার আশা খামারিদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোরবানি ঈদের বেশি বাকি নেই, ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটের বেচাকেনা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর পশুর হাটগুলো। এ বিষয়ে আরো জানবো। রাজশাহীর তাহিরপুর হাটে যেতে চাই আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, আপনি যেখানে রয়েছেন সেই হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশরাত, গরু সরবরাহ বৃদ্ধি পেয়েছে বেলা বাড়ার সাথে সাথে এবং আমি দেখতে পেয়েছি যে জুমার নামাজের পরে আসলে বিভিন্ন এলাকার যারা ব্যবসায়ী রয়েছে এবং বাড়িতে যারা 2টি-1টি করে গরু লালন পালন করেন এই রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আজকে হাটে প্রথম অবস্থাতে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গরুর দাম কিছুটা কম। তবে ঢাকা এবং চিটাগাংয়ের কয়েকজন ক্রেতা কিন্তু এসেছেন। তারা প্রায় 10টি, 15টি, 20টি এবং কেউ 1 ট্রাক
করে কিন্তু গরু নিয়ে যাবেন ঢাকাতে এবং চিটাগাংয়ে। তারা বলছেন যে গরুর দাম কিছুটা বেশি, এবং আমি যতটুকু দেখেছি যে রাজশাহীর এই তাহেরপুর হাট এটি কিন্তু একটি রাজশাহীর বৃহত্তম হাট, এবং রাজশাহীর সিটি হাট এবং তাহেরপুর হাটে কিন্তু প্রচুর গরু কিন্তু এই হাটে উঠে প্রায় কয়েক হাজার গরুর কিন্তু সমাগম হয় প্রতি কুরবানির ঈদে, আমরা কিন্তু তেমনটি দেখতে পাই। এবং আজকে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আজকে ছোট সাইজের 2 থেকে 2.5 মনের গরু বিক্রি হচ্ছে 70 থেকে 80, 90 হাজার টাকা। এছাড়াও মাঝারি সাইজের 3.5 মন থেকে 4.5 মনের যে গরু সেটি বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 থেকে 30,000 টাকা, এবং বড় সাইজের 5 থেকে 6 মনের গরু 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং সব থেকে মাঝারি এবং ছোট সাইজের যে গরুর যে সেই গরুগুলোর চাহিদা কিন্তু বেশি, বিভিন্ন এলাকা থেকে যারা ক্রেতা তারাও আসছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে রাজশাহীর যে তাহেরপুর হাট সেটি জমতে শুরু করেছে, এবং দুপুর গড়িয়ে বিকেলে কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে রাজশাহীর এই বৃহত্তম পশুর হাটটি। ইশরাত, রাজশাহীর বৃহত্তম পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ। ধন্যবাদ আপনাকে তারেক। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে জয়পুরহাটে বিএনপির কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। খুলনায় জেলা ও মহানগর শাখা বিএনপির উদ্যোগে শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কাঙালি ভোজ কর্মসূচি পালিত হচ্ছে। মাতৃগর্ভে জোড়া লাগানো যমজ শিশু আলাদা করা হলো সফল সার্জারির মাধ্যমে। জন্মের 23 ঘন্টা পর জটিল এই সার্জারি করতে 18 জনের টিম 3 ঘন্টা সময় নেয়। চট্টগ্রামে এমন ঘটনা এটি প্রথম এবং দেশে ষষ্ঠ বলছেন চিকিৎসকরা। জোড়া শিশু আলাদা করার পর হাসি ফুটেছে তাদের মা বাবার মুখে। মাতৃগর্ভেই ছিল জোড়া লাগানো অবস্থায়, সেভাবেই তাদের জন্ম হয় 6 মে। 2 নবজাতকের নাম রিয়াসাত ও রানিশ। শুরুতে উৎকণ্ঠায় থাকলেও 2 শিশুকে নিয়ে খুশি তাদের মা বাবা, কারণ জন্মের 23 ঘন্টা পর চট্টগ্রামে বেসরকারি এক হাসপাতালে জটিল সার্জারির মাধ্যমে সফলভাবে আলাদা করা হয় জোড়া লাগানো 2 শিশুকে। চিকিৎসকদের দাবি এমন ঘটনা চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে ষষ্ঠ। সবসময় একটা টেনশনে ছিলাম, মানে কি হবে না। পরে এখন যখন সবকিছু ওয়ার্কড আউট, সবকিছু ঠিক হয়ে গেছে, মানে সবকিছু এখন পর্যন্ত সব ঠিক আছে, সো উই আর ভেরি রিলিভড এন্ড থ্যাঙ্কফুল টু আল্লাহ। টেস্টের পর যেদিন প্রথম জানতে পারেন মাতৃগর্ভে 2 শিশু জোড়া লাগানো, তখন থেকে মায়ের প্রতিটি দিন কেটেছে অজানা শঙ্কায়। সফল সার্জারির পর হাসি ফুটেছে তার মুখে। আমার বাচ্চারা বেঁচে আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মানে ওদেরকে আমি দেখতে পারতেছি, আমি এখন ওদের মা আছি, আমার 2টা ছেলে, আলহামদুলিল্লাহ। মানে এর চেয়ে ভালো ফিলিংস আমার মনে হয় আমি কখনো পাই নাই আমার জীবনে। জটিল এই সার্জারি করতে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 18 জনের একটি টিমের সময় লাগে 3 ঘন্টা। এই ধরনের সার্জারি তো কখনো চট্টগ্রামে হয়নি আসলে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এরপর চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে প্যারেন্টসদের কাউন্সেলিং বোঝানো, মানে এটা হচ্ছে চট্টগ্রামে সম্ভব। একটা ভালো ইকুইপড পরিবেশে সবাই ছিলেন, আমাদের নিউনেটাল টিম, অ্যানেস্থেশিয়া টিম, পেডিয়াট্রিক সার্জারি টিম। তো সবাই মিলে আমরা সার্জারিটা একদম কোনো কমপ্লিকেশন ছাড়া আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। শিশু দুটির ওজন বর্তমানে 1255 এবং 1350 গ্রাম। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজায় যুদ্ধবিরতির অজুহাতে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র, এই গুরুতর অভিযোগ তুলেছে হামাস। এর আগে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা। স্বাধীনতাকামী সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি যুদ্ধবন্ধের কোনো স্থায়ী সমাধান নেই ওই প্রস্তাবে। এতে উপত্যকায় আরও একবার অনিশ্চয়তায় পড়ল যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর আর জিম্মি উদ্ধারে কদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দৌড়ঝাঁপ। চলতি সপ্তাহেই 2 দফায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। প্রথমে সায় দিলেও দ্বিতীয়বার নাকচ করে হামাস। এর আগে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তাতে 10 জিম্মি মুক্তির বিনিময়ে 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার শর্ত দেয়া হয়, যাতে রাজি হয় ইসরায়েল।
নিশ্চিত করতে পারি বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তাতে সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই তেল আবিব সেখানে স্বাক্ষর করেছে। প্রত্যাশা শিগগিরই সব জিম্মিদের ঘরে ফেরাতে পারব। কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি যুদ্ধবিরতির নামে উপত্যকায় তেল আবিবকে গণহত্যা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিবে ওয়াশিংটন। প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো সমাধানও দেয়া নেই, দাবি হামাসের। চলতি বছরের মার্চে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। এরপরই নতুন রূপে মধ্যস্থতা শুরু করে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।